সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ রেশন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো। এক নম্বর হচ্ছে পৃথিবীর অন্দরমহল, এরপর হচ্ছে অস্থিত পৃথিবী, নেক্সট শিলা, আর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, তো এই অধ্যায়গুলি থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ভারত মহাসাগরীয় ভূত্বক, অপশান 1 দেওয়া আছে গ্রানাইট দ্বারা গঠিত, অপশান 2 হচ্ছে ব্যাসল্ট দ্বারা গঠিত, বেলে পাথর দ্বারা গঠিত না মার্বেল দ্বারা গঠিত। তো মহাসাগরীয় ভূত্বক এটা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত বা ব্যাসল্ট দ্বারা গঠিত। নাম্বার বি, পৃথিবীর গড় ঘনত্ব হলো 2.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 7.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর গড় ঘনত্ব উত্তর হবে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। নেক্সট নাম্বার সিতে ভূত্বকের সর্বপ্রধান উপাদান হলো অপশান 1 দেওয়া আছে অক্সিজেন, অপশান 2 সিলিকা, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম আর লোহা। তো সঠিক উত্তর কী হবে? ভূত্বকের সর্বপ্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। এরপর দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হয় কোন দেশে? উত্তর হবে ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হয় পাকিস্তানে। ঠিক আছে, এরপর নাম্বার বিতে দেওয়া আছে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? উত্তর লিখবে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্রাফাইট। 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 2 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে। ওকে, 2 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন নাম্বার এতে দেওয়া আছে সার্ক সম্বন্ধী সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। ঠিক আছে, নাম্বার বিতে বলা হচ্ছে নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প, এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতি বস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 3 নম্বর, এখানেও দুটি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর মানের, যে কোনো একটি লিখবে। 1 নম্বর হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। উত্তর হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হচ্ছে নাম্বার 1 পাতের চলন জনিত ভূমিকম্প। পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এই রকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমানা বরাবর ভূমিকম্প হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পাতের চলনজনিত ভূমিকম্প। 2 নম্বর হচ্ছে অগ্নুৎপাত জনিত ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। 3 নম্বর হচ্ছে ধস। ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে তখন এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয় তখন তার প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। নাম্বার বিতে বলা হচ্ছে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, ব্যাখ্যা করো এটা। ঠিক আছে, তোমরা উত্তর লিখছি অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিলা তৈরি হয়। এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। এরপর দেখো 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, এখানেও তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর মানে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। নাম্বার এতে বলা হচ্ছে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। আমরা লিখছি উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিঃসারী ও 2 নম্বর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। তো নিঃসারী আগ্নেয় শিলা কি না, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। ওকে, এই 2 নম্বর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে
ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়, এই শিলাকে উদ্বেধী আগ্নেয়শিলা বলে। ঠিক আছে, উদ্বেধী আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ। উদ্বেধী শিলা আবার দুই ধরনের হয়, যথা পাতালিক এবং উপপাতালিক উদ্বেধী শিলা। ঠিক আছে, এবার পাতালিক শিলা কি না, উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেধী পাতালিক শিলার একটা উদাহরণ। ঠিক আছে, এরপর হচ্ছে উপপাতালিক শিলা। তো উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ হচ্ছে ডোলেরাইট এবং পরফাইরি, এই শিলার উদাহরণ। ঠিক আছে, এরপর দেখো নাম্বার বিতে বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগের প্রধান তিনটি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরের বিবরণ দাও। আমরা উত্তর লিখছি, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে শিলামণ্ডল। এবার যে কোনো একটি ভাগ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা এখানে কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করছি। গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে, অর্থাৎ প্রথম নম্বর লিখছে গভীরতা। গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্রে 6300 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। ঠিক আছে, এর উপাদান কিনা, এই স্তর অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলা হয়। ঠিক আছে, এখানকার উষ্ণতা কিরম, এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। ওকে, এরপর দেখো বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছেন। কেন্দ্রমণ্ডল আবার ভাগ রয়েছে। ঠিক আছে, যথা 1 নম্বর হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতায় রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ তাপ ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় রয়েছে। 2 নম্বর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিলোমিটার। এই স্তরের চাপ তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি, অত্যাধিক চাপে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে কিন্তু লিখলাম। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর কাছে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।